দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আপনারা সকলেই সম্ভবত জানেন অথবা খেয়াল করেছেন, আমাদের নবনির্বাচিত রাজ্য সরকার, যেটা গত 9 মে শপথ নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, তারা 14 বছরের নিচে গোহত্যা এবং গরু বিক্রি করা, তার বিরুদ্ধে একটি নিয়ম কঠোরভাবে কার্যকরী করবার জন্য উঠে পড়ে লেগেছে। আর এটাও ঠিক, এই নিয়মটা এক্সিকিউশনের জন্য নিয়ে আসা হচ্ছে ঈদের ঠিক আগে, যেটা কোরবানি ঈদ। আপনারা এটাও জানেন যে কোরবানির ঈদে গরু, উট, ছাগল, যে কোনো বড় পশুকে উৎসর্গ করা যায়, এবং সেই জায়গা থেকে এটাও একটা স্বাভাবিক যুক্তি যে সংখ্যালঘুদের গরু কুরবানির জন্য জিদ করবার কোনো দরকার নেই, কারণ তাদের শাস্ত্রে বিধান আছে যে কোনো অন্য বড় পশুও তারা উৎসর্গ করতে পারেন। এখন অর্থনীতির দিক থেকে যেটা গুরুত্বপূর্ণ, এই গরুর কুরবানি করতে পারা বা না পারা, বা আরও সঠিকভাবে বললে 14 বছরের নিচের যে গরু কুরবানি করতে পারা বা না পারা, এটাকে কেবলমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখে যে একটা অপটিক্স তৈরি করবার চেষ্টা করা হয়েছে, যাতে এই এতদিন বিজেপি আসবার আগে আমরা যা যা শুনে আসছিলাম যে এবার হিন্দুদের নিজস্ব রাজত্ব আসবে, মুশকিল যেটা দাঁড়িয়েছে যে সেই অপটিক্সটা কার্যকরী করতে গিয়ে সবার আগে কিন্তু পেটে লাথি পড়েছে আমাদের গোপালক সম্প্রদায়ের, আমাদের রাজ্যে যাদের সিংহভাগ কিন্তু হিন্দু বর্ণের সদগোপ অথবা গোয়ালা সম্প্রদায়। বিজেপির তরফে এবং সরকারের তরফেও একটা কথা বলা হয়েছে, এই নির্দেশটা আগেই ছিল, পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে নোটিফিকেশন করে বার করা একটি নির্দেশ। এটা তারা কার্যকরী করছেন মাত্র, তারা নতুন কোনো নির্দেশনামা বার করেননি, এফেক্ট দিচ্ছেন পুরনো একটা নির্দেশে। আমাদের যারা দুঃখের কথা যে অনেক সময় রায় দেন, সরকারি আইন তৈরি করেন, তাদের বাস্তব সম্পর্কে, গ্রাউন্ড রিয়েলিটি সম্পর্কে কোনো ধারণা থাকে না। একটা গরু দুধ দেয় সাধারণত 6 থেকে 7 বছর পর্যন্ত, তারপর সেই গরুটি দুধ দেওয়ার ক্ষমতা থাকে না। এখন এই যে সরকারি নির্দেশনামাটা কার্যকর করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে 14 বছরের নিচে কোনো গরু, সে যদি বিকলাঙ্গ বা অসুস্থ না হয়, তাকে কসাইয়ের হাতে তুলে দেওয়া যাবে না। এখানে সমস্যাটা যেটা, আমাদের যারা গো পালনের ভিত্তিতে এখনো টিকে আছেন, তাদের এই যে 6-7 বছরের পরে বাকি যে 6-7 বছর যদি গরুটি আদৌ বেঁচে থাকে, এই অবধি প্রতিপালন করবার খরচটা কে যোগাবে? এবং 6-7 বছর বাদে এই গরুটা টিকিয়ে রেখে তাকে প্রতিপালন করে খড়, ভুসি এবং অন্যান্য খাবার দিয়ে বিক্রি করে তার এই যে পুঞ্জীভূত বিনিয়োগ, তার দাম আদৌ পাওয়া যাবে কি না? বাস্তব তথ্যটা হচ্ছে পাওয়া যাবে না। আমাদের যে গবাদি পশু এবং ডেয়ারি অর্থনীতিটা এখন যেভাবে চলছে, কারণ ভারতীয় কৃষিতে গরু বা বলদের যে গুরুত্বটা ছিল, সেটা এখন প্রায় শূন্যে এসে দাঁড়িয়েছে। গরুর এখন যেটুকু গুরুত্ব, সেটা হচ্ছে মূলত দুগ্ধজাত প্রকল্প, ডেয়ারি, এবং তারপরে মাংসের যা ব্যবসা। শুধু আভ্যন্তরীণ মার্কেট না, আপনারা হয়তো জানেন যে
আমাদের ভারতবর্ষ পৃথিবীতে তৃতীয় বৃহত্তম বিপ রপ্তানিকারক দেশ, রপ্তানি করে ভারতবর্ষ থেকে। এবং আমাদের ইলেকটোরাল বন্ডের যে হিসেব পেশ হয়েছিল তাতে দেখা গেছিল যারা বিপ রপ্তানি করে বিদেশে ডলারে টাকা আনছে তাদের অনেকে বিজেপির যে নির্বাচনী তহবিল তাতে মোটা অঙ্কের টাকা চাঁদাও দিয়েছে এই গোমাতার এবং মোষের মাংসের ব্যবসার বিজনেস করে। সেটা জায়েজ হতে পারে, কিন্তু এই যে সাধারণ অসংগঠিত কিন্তু সম্প্রদায়গতভাবে সংগঠিত এই যে হাজার হাজার ঘোষ সদগোপ গোয়ালা এরা যে গরু পালন করবে তার অর্থনীতিটা ছিল এটা যে গরুর দুধ দেওয়ার ক্ষমতা যখন ফুরিয়ে যাবে তখন সেই গরুটিকে বিক্রি করা হবে। মাংস ছাড়াও তার চামড়া হাড় সব কিছুরই ব্যবহারে লাগে। আমাদের লেদার ইন্ডাস্ট্রি যেটা আপনারা আগে ট্যাংরায় ছিল এখন বানতলার দিকে সরে গেছে। আর গরু পালনকারী গোয়ালা সে যে টাকাটা পান বিক্রি করে তার সঙ্গে আবার অল্প কিছু টাকা নিজের থেকে যোগ করে সে নতুন গরু কেনে। যে গরু আমাদের যে ডেয়ারি উৎপাদন ব্যবস্থা, ওয়ান সেকেন্ড বলছে এটা বিকেন্দ্রিত ব্যবস্থা। গুজরাটের আমুলের মতো কোনো সংগঠিত তথাকথিত সমবায় নির্ভর ব্যবস্থা আমাদের এখানে গড়ে উঠতে পারেনি। তারা এটাকে নতুন গরু কিনে উৎপাদনের শৃঙ্খলটাকে তারা চালু রাখেন। এই হচ্ছে খুব পরিষ্কার কথা। এবার আচমকা এই পুরনো একটা নির্দেশ নতুন করে তারা কার্যকরী করবার যে উদ্যোগ নিয়েছেন তার ফলে যেটা হয়েছে সংখ্যালঘুরা হাটে হাটে গরুর হাটে হাটে নিজেদের মধ্যে যে বার্তা পাঠিয়ে দিয়েছেন তারা ঝামেলা এড়ানোর জন্য এই কোরবানির গরু কিনবেন না। আপনারা সামাজিক মাধ্যমে নিশ্চয়ই অজস্র ক্লিপ এর মধ্যে দেখেছেন। তার একদিকে এই গোপালক যারা সম্প্রদায় নারী পুরুষ নির্বিচারে তারা হাহাকারে ফেটে পড়ছেন। অনেকের একটা ঋণের জালের মধ্যে থাকেন। তারা এই কোরবানির সময় গরু বিক্রি হলে একলপ্তে কিছু টাকা আসে, তার উপর দাঁড়িয়ে সে পুরনো ঋণটা শোধ করে উৎপাদন শৃঙ্খল চালু রাখার জন্য নতুন ঋণ নেন। আচমকা এক ধাক্কা সেটা ভেঙে চুরমার হয়ে গেছে। আর অন্যদিকে সংখ্যালঘুরা তাদের নিজেদের এলাকার হাটে বহু জায়গায় গরু নিয়ে গেলে পারে ফিরিয়ে দিচ্ছেন, বলছেন যে ভাই তোমাদের গৌমাতা তোমরা নিজেদের কাছে রাখো, এটা কুরবানির হাট, এখানে যারা গরু কিনবে তারা তো গরুকে কাটবে, সেটা তো আমাদের ধর্ম বিরোধী, আমরা ওই বিতর্কের মধ্যে নেই, আমরা আমাদের অন্যান্য বড় পশু যা পাবো তা দিয়ে কাজ চালিয়ে দেবো অথবা কুরবানি করব না, কিন্তু তোমরা তোমাদের গোমাতাকে নিয়ে ফেরত চলে যাও। এর পরিণতিতে যেটা হয়েছে যে শুধু আজকের সংকট তা না, আজকের সংকটটা তো আশু সংকট। এক্ষুনি কয়েক কোটি টাকার বিনিয়োগ সাধারণ একান্ত প্রান্তিক মানুষজনের এই কুরবানির হাটের দিকে তাকিয়ে, সেটা বিপন্নতার মুখে। কিন্তু আগামী দিনের যে ডেয়ারি উৎপাদন আমাদের বিকেন্দ্রিত গোয়ালা যাদের উপর দাঁড়িয়ে, আপনারা জানেন বাংলার মিষ্টান্ন শিল্প ভারতবর্ষের মধ্যে বিখ্যাত মিষ্টান্ন শিল্প গোটা ভারতবর্ষের মধ্যে। সেই মিষ্টান্ন শিল্পের কাঁচামালের যোগান এই উৎপাদন শৃঙ্খল এবং বাজারের নিয়ম যদি ভেঙে পড়ে তাহলে পারে কিন্তু চূড়ান্ত বিপদের মুখে চলে যাবে। একটা পরিসংখ্যানে দেখছিলাম আমাদের কুরবানির সময় গোটা ভারতবর্ষ জুড়ে 30,000 কোটি টাকার মাংস কেনা বেচা হয়, সব রকম মাংস মিলিয়ে, তার মধ্যে একটা বড় অংশ গোমাংস। 10,000 কোটি টাকার মশলা কেনা বেচা হয়, প্রায় 1 কোটি ছাগল থেকে গরু মিলিয়ে এই কুরবানির জন্য উৎসর্গ করা যে পশু চামড়া পাওয়া যায় সেটা উত্তরপ্রদেশের কানপুর থেকে আমাদের বানতলা পর্যন্ত যে চর্মশিল্প তার কাঁচামাল যোগানের একটা বড় সাপ্লাই লাইন। সুতরাং আজকে আচমকা এই যে একটা পুরনো নির্দেশ কার্যকরী করা হচ্ছে কোনো পূর্ব এবং পূর্ণ প্রস্তুতি ছাড়াই,
এটা গোটা একটা ডেয়ারি শিল্পকে, গোপালন শিল্পকে অর্থনীতিগতভাবে চুরমার করে দেওয়ার একটা নীল নকশা বলে আমাদের মনে হচ্ছে। এবং এটার যে রাজনৈতিক অপটিক্স, যে আমরা গোহত্যা বন্ধ করবার দিকে এগোচ্ছি, এটা হিন্দুত্ববাদী রাজনীতির অনেক পুরনো একটা বিষয়। আমাদের যে হিন্দু স্ক্রিপচার আপনারা জানেন, বেদ, উপনিষদ, পুরাণ ইত্যাদিতে অজস্র জায়গায় নজির রয়েছে, অজস্র নজির রয়েছে হিন্দু যে বৈদিক যাগযজ্ঞ, তাতে গরু বলি দেওয়া হতো এবং তার মাংস প্রসাদ হিসেবে বিলি হতো। ঋগ্বেদে রীতিমতো দেবতাদের নাম ধরে বলা আছে যে কোন দেবতা, ইন্দ্র কী ধরনের গোমাংসে খুশি, অগ্নিদেবতা কী ধরনের গোমাংসে খুশি, পুষণ যিনি পথের দেবতা, যার দাঁত নেই, তিনি কোন ধরনের বিষমাংস পেলে খুশি হন। আপনারা যদি তৈত্তরীয় উপনিষদের জৈমিনী-ভাষ্যের ব্রাহ্মণ অংশটা দেখেন, সেখানে দেখবেন সেখানেও এই পশুবন্ধ যজ্ঞের কোন ধরনের পশু বলি দেওয়া হবে, তার মাংস কিভাবে বন্টন হবে, তার বিশদ বিবরণ আছে এবং তার তালিকায় অবশ্যই গোমাংস রয়েছে। বৌদায়নের যে গৃহ্যসূত্র, তাতে প্রথম মধুপর্কের উল্লেখ পাওয়া যায়। মধুপর্ক মানে সাধারণত দই এবং মধু, কিন্তু মধুপর্কের যে নির্দিষ্ট সূত্রায়ন করা হয়েছে সেখানে ঝলসানো গোমাংস আবশ্যক অন্য পথ ছিল। কৌটিল্য এবং অশোক পরবর্তীতে তাদের তালিকা ছিল যে কোন কোন পশু অবদ্ধ। আপনারা খেয়াল করে দেখবেন যে তার মধ্যে কিন্তু গরু নেই। মহাভারতের পর্বে যদি ঢোকেন, গুপ্তযুগে মূলত সংগঠিত ধরা হয়, কারণ মহাভারতের নাম তো আগে জয় সংহিতা ছিল, পরে মহাভারত হয়েছে। সেখানে রাজা রন্তিদেবের গোশালার যে বর্ণনা, সেখানে প্রতিদিন 2000 গরু সেখানে রান্না হতো। এই হচ্ছে বৈদিক যে স্ক্রিপচার, তাতে আমাদের গোমাংসের ব্যবহারের বিধি। এখানে কোথাও কোনো গোমাংসের উপর নিষেধাজ্ঞা নেই। এমনকি মনুস্মৃতিতে এই গোমাংসের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়নি। এটাও খুব ইন্টারেস্টিং। গোমাংসের উপর যে নিষেধাজ্ঞা, সেটা আমরা মূলত দেখছি হিন্দু থিওলজি অনুযায়ী কলিযুগে এসেছে। আমার নিজের যেটা ধারণা, এটা অন্য অনেকের লেখাপত্র পড়ে আমার যেটা মনে হয়েছে, যে কার্যত কৃষি যত সংগঠিত হচ্ছিল, জমির উপর মানুষের ভার যত বাড়ছিল, আরও বেশি কৃষি উৎপাদনের যত প্রয়োজন হচ্ছিল, তত কৃষি কাজের জন্য গরুর দরকার বাড়ছিল। আর তখনকার দিনে তো এরকম গেজেট নোটিফিকেশন করে, আইন করে, কিছু করে সামাজিকভাবে সেটা গ্রাহ্য করে তোলা যেত না। ধর্মীয় স্ক্রিপচার লাগতো মানুষকে কোনো সামাজিক প্রয়োজনের কোনো আইন বা বিধি কার্যকরী করবার জন্য। ফলে কৃষিতে যাতে গরুর যোগানের টান না পড়ে, বলদের যোগানের টান না পড়ে হাল টানার জন্য, এবং গোবর আপনারা জানেন আমাদের যে চিরায়ত ফার্টিলাইজার, তার ক্ষেত্রে প্রচণ্ড জরুরি ছিল, সেজন্য রিলিজিয়াস স্ক্রিপচার এসেছিল যে এই গরু খাওয়া এখন বন্ধ করতে হবে। আজকের কৃষি ভারতবর্ষে যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে কৃষিতে গরুর এই গুরুত্ব ঐতিহাসিক এবং প্রযুক্তিগত কারণেই নাকে ছুঁয়ে গেছে। আমরা বলতাম একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এখনো হিন্দুত্ববাদীরা যান্ত্রিকভাবে সেই কথাটা বলেন। আপনারা খেয়াল করলে দেখবেন তারা বলেন সংস্কার। এটা আমাদের সংস্কারে আছে। সংস্কার কথাটার মানেটা কি ছিল? সংস্কার কথাটার মানে ব্যুৎপত্তিগতভাবে যদি একটু ভেবে দেখবেন,
যে এটার মানে ছিল আপগ্রেডেশন করে নেওয়া। এই যে আমরা সংস্কৃত ভাষা বলি, এটা প্রাচীন বৈদিক ভাষা, যখন আপডেট করার দরকার হলো, রিভিশন করার দরকার হলো, সংস্কার করার দরকার হলো, সেই ভাষাটা যেটা হলো সেটা হচ্ছে সংস্কৃত। তেমনি সমাজের যে সংস্কারগুলো ছিল সেগুলো হচ্ছে প্রয়োজনে আপগ্রেড করবার জন্য। অর্থাৎ একটা সময় গরু খাওয়া হতো, সমাজের বিকাশের কালপর্বে একটা সময় ঢুকে দেখলাম যে না, এত বেশি গরু খেয়ে ফেললে কৃষিতে সংকট আসছে, সুতরাং গরু খাওয়া বন্ধ করলাম। এটা সংস্কার, রিভিশন করা হলো সামাজিক আচার এবং নিয়ম। তেমনি একটা সময় গিয়ে যদি দেখা যায় যে গরু তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে আমাদের সামাজিক উৎপাদন শৃঙ্খলে, কৃষির ক্ষেত্রে, তাহলে তখন সংস্কারকে আপডেট করা খুব জরুরি। কারণ সংস্কার কথাটার মধ্যেই সেটা আছে যে রিভাইজ করো, যে যাতে এমন একটা খাদ্য শৃঙ্খল চালু থাকতে পারে যে কৃষিতে যখন আর গরুকে আমার লাগছে না, তাহলে ডেয়ারি শিল্প এবং চর্মশিল্পটা যাতে অন্তত বেঁচে থাকতে পারে। এটাই আজকের দিনে সংস্কার হওয়া উচিত। কিন্তু হিন্দুত্ববাদীরা পিটার প্যানের ছায়াতে আটকে যাওয়ার মতো ওই সংস্কারের মধ্যে যে একটা অচলায়তন আছে, সংস্কারের নামে তারা অচলায়তন গড়ে তুলেছেন, যাতে সংস্কার কথাটার মূল নির্যাসটাই বেপাত্তা হয়ে গেছে। আর দ্বিতীয় একটা আশঙ্কা এখানে আছে, আপনারা জানেন মার্কিন দেশের সঙ্গে চুক্তি সই হয়েছে। তাদের সঙ্গে আমাদের চুক্তির অন্যতম শর্ত হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট তাদের আমাদের দেশের মার্কেটে এতদিন তারা ঢুকতে পারতো না, এবার তারা ঢুকতে পারবে। তার উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের যে দেশজ ডেয়ারি প্রোডাক্টের যে উৎপাদন শৃঙ্খল, তার পিছনে যে সামাজিক রিজনিং, এই একটা সময়ে গরু যখন উৎপাদনক্ষম হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে, তাকে সামাজিকভাবে পুনরুৎপাদনের কাজে লাগানো, ওই গরুটাকে বিক্রি করে যে টাকা পাওয়া গেল তার সঙ্গে কিছু টাকা যোগ করে আবার নতুন গরু কিনে আনা, যেটা আগামী অন্তত 5-6 বছর দুধ দেবে। এই সামাজিক শৃঙ্খলের চক্রটাও কিন্তু ভেঙে পড়বে। ভারতবর্ষের লেদার প্রোডাক্ট এক্সপোর্টের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ আইটেম। আমাদের এমনিতেই ফরেন রিজার্ভের অবস্থা এই মুহূর্তে খুব খারাপ। আপনারা দুদিন আগে শুনেছেন প্রধানমন্ত্রী কি বলেছেন। সেখানে এই একটা কুরবানি ঈদ, যেখান থেকে গোটা ভারতে প্রায় 1 কোটি পশুর চামড়া পাওয়া যেত, সেটা যদি বেসামাল হয়ে যায়, মনে রাখবেন এই 1 কোটির মধ্যে একটা মেজরিটি হচ্ছে গরু। কারণ গরুর চামড়াটা অনেক বড় হয়, প্রোডাকশানের কাজে সুবিধে হয়। খুব ছোট ছাগল বা এদের প্রোডাকশানের যে বড় চামড়া এক লপ্তে যেখানে লাগে, সেটা কিন্তু কাজ করতে পারে না। গ্লাভস বা অন্যান্য ক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে, কিন্তু সামগ্রিকভাবে লেদার গুডস যেগুলো বড় চামড়া লাগে, সেখানে সমস্যা হয়ে দাঁড়াবে। তাহলে ডেয়ারি শিল্প শুধু না, আমাদের এই লেদার ইন্ডাস্ট্রি, সেটাও সংকটের মুখে পড়ে যাবে। সুতরাং আমাদের এখানে রাজ্যে বিজেপির নতুন সরকার এসেছে এবং তাদের হনিমুন পিরিয়ড শেষ হওয়ার আগেই একটার পর একটা পদক্ষেপ সম্পর্কে প্রশ্ন উঠতে শুরু করেছে। অবৈধ নির্মাণ হোক, ভাঙা হোক, হকার উচ্ছেদ হোক, কিন্তু এই কুরবানির ক্ষেত্রে যারা যে বিতর্ক তৈরি করেছেন, এর অভিঘাত কিন্তু কেবলমাত্র সরাসরি যারা উপভোক্তা বা জড়িত, তাদের মহল্লাতে, তাদের উৎসবে, তাদের গোষ্ঠী চেতনার মধ্যে অর্থনৈতিক অভিঘাত অন্তত আটকে থাকবে না। এই অর্থনৈতিক অভিঘাত এই ধরনের সিদ্ধান্ত কার্যকরী করার মধ্যে। সুতরাং এই অবস্থাতে আমরা আশা করছি যে নতুন রাজ্য সরকার সমষ্টিগতভাবে যে রাজশাসন প্রকৃত অর্থে বহুজন হিতায় হতে পারে, তার অনুগমন করবেন। সংস্কার কথার অর্থ না বুঝে জীর্ণ লোকাচারে আটকে থাকার যেমন কোনো অর্থ নেই, তেমন কোনো আইন যদি থেকেও থাকে, তার অন্তর্বস্তু যদি আমাদের রাজ্যের এবং দেশের অর্থনৈতিক স্বার্থের উল্টো দিকে দাঁড়ায়,
সামাজিক উৎপাদনে যদি বিশৃঙ্খলা নিয়ে আসে, লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি যদি অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়, তাহলে সেই আইনও অর্থহীন। কারণ মনে রাখতে হবে, আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্য আইন। এটাই কোট আনকোট আইনের শাসনের অন্তর্নিহিত মানবিক অন্তর্বস্তু। দ্য নিউজ কাউন্টার এখন এই পর্যন্ত। আপনারা আপনাদের মতামত এই স্পর্শকাতর ইস্যুতে অবশ্যই জানাবেন, আমাদের কমেন্ট বক্স খোলা থাকে। আপনারা ইচ্ছে করলে যারা এখনও আমাদের এই নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ওই যে ঘন্টার মতো আইকনটা থাকে, ওটায় আঙুল ছুঁয়ে সাবস্ক্রাইব করতে পারেন। বলা বাহুল্য, এর জন্য কোনো পয়সা লাগে না। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন।